অসংখ্য ভুল করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে বড্ড চড়া দামে। খোদ পশ্চিমা বিশ্লেষকরাই বলছেন এমন সব কথা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর যে অজেয় ভাবমূর্তি ছিল তা যেন এখন এক বিশাল প্রশ্নবোধকের সামনে দাঁড়িয়ে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট দুইটাই আদালতের আদেশে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার দিকেই এগোচ্ছে। সত্য কোনোদিনই ধামাচাপা দিয়ে আটকে রাখা যায় না। একটা সত্যকে ঢাকার জন্য আপনি যদি হাজারটা মিথ্যা ব্যবহার করেন, তারপরে সত্য প্রমাণিত হয়, সত্য মিথ্যা প্রকারটা কিন্তু হয়। সময় যাই লাগুক না কেন, সময় শেষে সত্যেরই জয় হয়। এবারে দেখা গেল যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এই তিন বড় নেতা সহ আওয়ামী লীগের অন্তত 494 জনকে ভুয়া মামলা থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। এবং সেই ভুয়া মামলাটা এমনই যে একটা মামলা 2-3 জায়গায় করা হয়েছে, একই মামলা 2-3টা করা হয়েছে। এভাবে মামলার সংখ্যা সারা দেশে হাজার হাজার হয়ে গেছে। ধানমন্ডি 32-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। তাই তো ছাড়া সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। আপনার আইদার ডিটেনশন অথবা মামলা যেটুকু মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনা, কাদের, কামালদের 3 হত্যা মামলার সত্যতা পায়নি পুলিশ। দেশের সমস্ত আদালতে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রশ্ন হলো, এটি কি শুধু প্রতিশোধ নাকি সুপরিকল্পিত রাজনৈতিক এবং আইনি ফাঁদ? অন্তর্বর্তী সরকারের সময় যারা আক্রান্ত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, যারা জেলে নির্যাতিত হয়েছেন, তারা সবাই সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে মামলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর যে অজেয় ভাবমূর্তি ছিল তা যেন এখন এক বিশাল প্রশ্নবোধকের সামনে দাঁড়িয়ে। বিশেষ করে ইরানে হামলার পরিকল্পনা এবং এর পরবর্তী প্রতিক্রিয়া মূল্যায়নে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের গণিত যে মারাত্মকভাবে ভুল ছিল তা এখন সমরবিদদের আলোচনায় উঠে আসছে বারবার। বিশ্লেষকদের মতে তেল আবিব এবং ওয়াশিংটন এমন কিছু কৌশলগত ধারণা নিয়ে এগোচ্ছিল যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, আর এই ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলোই এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। ট্রাম্প প্রশাসনের আমলে ইসরায়েলি সামরিক সক্ষমতা এবং তাদের গোয়েন্দা তৎপরতা নিয়ে অনেক প্রশংসা শোনা গেলেও বর্তমান সংঘাতের ময়দানের ভিন্ন চিত্র ফুটে উঠছে। সমরবিদদের মতে ইসরায়েলি গোয়েন্দারা পরপর 3টি বড় ধরনের কৌশলগত ভুল করেছেন। তাদের প্রথম ভুলটি ছিল গত বছরের জুন মাসে। সে সময় ইসরায়েলি নীতি নির্ধারকদের ধারণা ছিল একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালালে ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা বিশ্বাস করেছিল কাঠামোর উপর থেকে নেতৃত্ব সরিয়ে দিলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা ধসে যাবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের শাসন ব্যবস্থা একক কোনো ব্যক্তির উপরে যতটা না নির্ভরশীল, তার চেয়ে অনেক বেশি আদর্শিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে, যা ইসরায়েল বুঝতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের দ্বিতীয় বড় ভুলটি ধরা পড়ে চলতি বছরের জানুয়ারিতে। সে সময় ইরানের অভ্যন্তরে একটি কৃত্রিম এবং পরিকল্পিত বিদ্রোহের আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর কাছে এমন একটি চিত্র দাঁড় করানো যেন ইরান রাষ্ট্রটি ভেতর থেকেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল অর্থনৈতিক চাপ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণকে রাস্তায় নামিয়ে আনা সম্ভব হবে। কিন্তু সমরবিদদের বিশ্লেষণ বলছে এই পরিকল্পনাটি ছিল মূলত বাস্তবতা বিবর্জিত। যদিও প্রথম দিকে ইরান সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল জনতা, কিন্তু তার পরপরই দেখা গেল আবার সরকারের প্রতি সমর্থন জানিয়ে লাখো মানুষ নেমে এসেছে রাস্তায়। তৃতীয় ধাপে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও লক্ষ্য করে আরেকটি ডিক্যাপিটেশন স্ট্রাইক চালানোর জন্য উৎসাহিত করে। তাদের ধারণা ছিল ইরানে একটি স্বতঃস্ফূর্ত জনসমর্থন তৈরি হয়ে আছে যারা তথাকথিত স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ হতে মুখিয়ে আছে। কিন্তু হামলার পর দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। বিশ্লেষকরা বলছেন লাখ লাখ মানুষ প্রতিশোধের দাবি নিয়ে রাস্তায় নেমে আসায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পুরো অঙ্কটাই ওলট পালট হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে বিদেশি হস্তক্ষেপের মুখে ইরানিরা তাদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে একতাবদ্ধ হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সংঘাতের ফলে পুরো অঞ্চল জুড়ে এখন মার্কিন দূতাবাস এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক অত্যন্ত জটিল এবং সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকরা লক্ষ্য করেছেন উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মিসাইল এবং ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে শুরু করেছে। এই ঘাটতি মিত্রদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, যা যুদ্ধের দীর্ঘসূত্রতাকে আমেরিকার জন্য প্রতিকূল করে তুলেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও এখন মুখ খুলছেন বিশেষজ্ঞরা। যদিও ইসরায়েল তাদের কতগুলি প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করেছে তা অত্যন্ত গোপনীয় তথ্য হিসেবে রাখে, কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সমরবিদরা বলছেন আকাশ থেকে ধেয়ে আসা প্রতিটি ইরানি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে 8টি, 10টি, এমনকি কখনো কখনো 12টি পর্যন্ত ইন্টারসেপ্টর বা প্রতিরোধী মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সাবেক ব্রিটিশ কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তা অ্যালিস্টার ক্রুকের মতে ইরানের মিসাইলগুলি এখন পরিবর্তনশীল গতিপথ ব্যবহার করছে, অর্থাৎ এগুলো মাঝপথে দিক বদলাতে সক্ষম। এর ফলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এগুলো শনাক্ত এবং ধ্বংস করতে হিমশিম খাচ্ছে। এর সোজা অর্থ হলো ইসরায়েল তার প্রতিরক্ষা মিসাইলের মজুত অত্যন্ত দ্রুত গতিতে ব্যয় করে ফেলছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মোটেও সুখকর নয়। কেবল মিসাইল নয়, টমাহক মিসাইলের ক্ষেত্রেও একই ধরনের সংকটের আভাস পাওয়া যাচ্ছে। সমর বিশেষজ্ঞদের অনুমান ছিল যুদ্ধ শুরুর আগে মার্কিন ডেস্ট্রয়ারগুলিতে প্রায় 500 থেকে 600 টমাহক মিসাইল মজুদ থাকতে পারে, কিন্তু ইরানের চলমান হামলায় ইতিমধ্যে সেই মজুদের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে, কারণ ইরানে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে তার বেশিরভাগই করা হচ্ছে টমাহক দিয়ে। যদি হামলার গতি এমন থাকে তবে আমেরিকার নিজস্ব সামরিক সক্ষমতা এবং বিশ্বজুড়ে তাদের রণকৌশলগত ভারসাম্য ঝুঁকির মুখে পড়তে পারে, এমনটাই মত বিশ্লেষকদের। এই যুদ্ধের আরেকটি রহস্যময় দিক হলো বোমাবর্ষণ শব্দটির ব্যবহার। সাধারণ মানুষের ধারণা হতে পারে যে ইসরায়েল বা আমেরিকান যুদ্ধ বিমান ইরানের আকাশে উড়ে গিয়ে বোমা ফেলছে, কিন্তু অ্যালিস্টার ক্রুকের মতো বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত আমেরিকান বা ইসরায়েলি কোনো বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ভয় পেয়েই হয়তো তারা সরাসরি বিমানের বদলে দূরপাল্লার মিসাইলের উপর নির্ভর করছে। সমরবিদদের মতে ইরানের আকাশ সীমা এখনো দুর্ভেদ্য রয়ে গেছে, যা মার্কিন এবং ইসরায়েলি পরিকল্পনাকারীদের জন্য বড় এক উদ্বেগের কারণ। ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো এবং ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স ভাতানকার মতে ট্রাম্প প্রশাসন কোনো স্পষ্ট এবং টেকসই পরিকল্পনা ছাড়াই ইরানে হামলা শুরু করেছে। তিনি মনে করেন শুধু সামরিক অভিযানের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রকল্প। ভাতানকার সতর্ক করে বলেন, যদি শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য থাকে তবে এটি 4 দিন বা 4 সপ্তাহের কোনো অভিযান হবে না। এটি একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হতে পারে। ট্রাম্প অতীতে ইরাক যুদ্ধকে আমেরিকার বড় ভুল বলে অভিহিত করলেও এখন তিনি নিজেই ইরান নিয়ে একই ধরনের অনিশ্চয়তার দিকে এগোচ্ছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। ডেমোক্র্যাট এবং বিরোধী শিবিরের বিশ্লেষকরাও এই যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সদস্য জিম হাইমস প্রশ্ন তুলেছেন যে এই হামলার শেষ কোথায়। তিনি মনে করেন আকাশপথে বোমা হামলা চালিয়ে কোনো দেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের সফল উদাহরণ বিরল। মার্কিন সামরিক বাহিনী কোনো দেশে সন্তোষজনকভাবে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পেরেছে এমন উদাহরণ নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন জনগণের সক্রিয় অংশগ্রহণ বা সরাসরি স্থলবাহিনীর উপস্থিতি ছাড়া ইরানের বর্তমান ব্যবস্থার পতন ঘটানো প্রায় অসম্ভব। আর সরাসরি স্থলযুদ্ধ শুরু করা মানেই হলো আমেরিকার জন্য আরেকটি অফুরন্ত যুদ্ধে জড়িয়ে পড়া। ইরানের সর্বোচ্চ নেতা এবং অন্যান্য শীর্ষ নেতাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ট্রাম্প দাবি করেছেন ইরান এখন আলোচনায় আগ্রহী, কিন্তু বিশ্লেষকরা এই দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না। তেহরান ইতোমধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অ্যালেক্স ভাতানকার ধারণা ট্রাম্প সম্ভবত ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করতে চাইছেন না, এর বদলে তিনি একটি দুর্বল শাসন ব্যবস্থা চান যা আমেরিকার স্বার্থের পরিপন্থী হবে না। কিন্তু ইরানের পাল্টা হামলার তীব্রতা এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা ট্রাম্পকে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য করতে পারে, যা পরিস্থিতির আরো অবনতি ঘটাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রাণহানি হোয়াইট হাউসের উপরে চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ট্রাম্প ভিডিও বার্তায় ইরানের জনগণকে জেগে ওঠার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই আগ্রাসন ইরানি জনগণের মধ্যে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন আরো বাড়িয়ে দিয়েছে। সমরবিদদের বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে গাণিতিক হিসেব ছিল, অর্থাৎ হামলা করলে ইরান ভেঙে পড়বে, তা বাস্তবে মেলেনি। উল্টো তারা এখন এমন এক চোরাবালিতে আটকা পড়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোতে আঘাত হানছে ইরানি মিসাইল ও আত্মঘাতী ড্রোন। আমেরিকার সামরিক স্থাপনার পাশাপাশি বহু বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে হয়েছে একাধিক হামলা। বিলাসবহুল হোটেল থেকে তেল শোধনাগার, সামরিক ঘাঁটি থেকে শুরু করে বিমানবন্দর, কোনো কিছুই আর নিরাপদ নয়। এসব হামলায় প্রবাসী বাংলাদেশি সহ বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যুর খবর এসেছে। ইরানের হামলায় সহজ ও সাধারণ লক্ষ্যবস্তু হলো মার্কিন মিত্র আর তাদের জ্বালানি স্থাপনাগুলো। ইরানের সস্তার ড্রোন হামলা ঠেকাতে মার্কিনীদের খরচ করতে হচ্ছে কোটি কোটি ডলার। পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন একটি কৌশলগত সুবিধা সত্ত্বেও প্রশ্ন উঠেছে, এই পাল্টা যুদ্ধ কৌশলে ইরানের শাসক গোষ্ঠী কি টিকে যেতে পারবে, নাকি নতুন ফাঁদ তৈরি করছে তাদের জন্য? উপসাগরীয় দেশগুলোকে আক্রমণের লক্ষ্যে পরিণত করায় কি আরেকটি কুয়েত ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? ইরানকে ঠেকাতে কি জোটবদ্ধ হতে পারে আরব অঞ্চল, নাকি হামলায় নাগাল হয়ে যুদ্ধ বন্ধের জন্য চাপ তৈরি করবে আমেরিকার উপর? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা আলোচনার মাঝপথে আকস্মিকভাবে 28 ফেব্রুয়ারি সকালে শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা। তেহরানের প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারান। আকস্মিক এই হামলার ধাক্কা সামলে রাতেই শুরু হয় ইরানের পাল্টা আঘাত।
চিরশত্রু ইসরায়েল অভিমুখে 2 দিন ধরে ধেয়ে আসছে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। দেশটির বেত শেমিশ শহরের একটি সিনাগগ ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায়, নিহত হন অন্তত 9 জন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় টানা আক্রমণে 450 বেশি আহত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে 2রা মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবিও করা হয়। চিরশত্রু দেশের পাশাপাশি আরব অঞ্চলের বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে তেহরান। এসব দেশে আমেরিকান সামরিক স্থাপনা থাকায় হামলা বৈধ বলে শুরুতেই জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমনকি যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার আলোচনা চলছিল, সেই দেশও পড়েছে হামলার মুখে। শুরুর দিকে ইরানি হামলাগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হলেও এখন তা আর তাতে সীমাবদ্ধ নেই। আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও আক্রান্ত হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে ড্রোন হামলা। ওমানের রাজধানী মাস্কট উপকূলবর্তী সাগরে তেলবাহী জাহাজে হামলায় নিহত হয়েছেন 1 নাবিক। সৌদি আরবের সবচেয়ে বড় আরামকো রাজতন্ত্র তেল শোধনাগারে ড্রোন হামলা হয় 2রা মার্চ। এরপর থেকে বন্ধ আছে তেল শোধনাগারের কার্যক্রম। ইরানি ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি এলএনজি উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো দেশগুলো কেঁপে উঠছে শক্তিশালী বিস্ফোরণে। ইরানের এই প্রত্যাঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনীর কয়েক সদস্য নিহত হয়েছেন। তবে উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বিলাসবহুল হোটেল থেকে শুরু করে চলার রাস্তা কিছুই নিরাপদ নাই। এমনকি দেশগুলোতে কাজ করতে যাওয়া প্রবাসীরাও আছেন চরম ঝুঁকিতে। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 58 জন। আহতদের মধ্যে বাংলাদেশিরা আছেন। বিশ্লেষকরা বলছেন, সর্বোচ্চ নেতা খামেনি যে কোনো সময় নিহত হতে পারেন এমন সম্ভাবনা বহু আগে থেকেই মাথায় রেখে পাল্টা আঘাতের কৌশল সাজিয়ে রেখেছিল ইরান। আর সেই যুদ্ধ কৌশলই এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে প্রচলিত যুদ্ধে তেহরানের বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। এজন্য নেওয়া হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে আতঙ্কিত করে ফেলার কৌশল। খামেনির মৃত্যুর পর 3টি বিষয়কে সামনে রেখে তেহরান এগোতে চাইছে। প্রথমত, তারা বর্তমান রেজিমে টিকে থাকার উপর দিচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। সামরিক বিজয় লাভ করা এখনকার যুদ্ধের মূল লক্ষ্য নয়, বরং খামেনি পরবর্তী নতুন নেতৃত্বকে টিকে থাকা এবং ধারাবাহিকতা রক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ইরানি সমন্বয়কেরা উপসাগরীয় দেশগুলোতে নিয়ন্ত্রিত উত্তেজনা বাড়ানোর কৌশল প্রয়োগ করছে। এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দেবে। দর্শক, চলমান সংঘাতে নতুন এক সামরিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সস্তার ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসমতা নাই। কারণ তেহরানের এক একটি সস্তার ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হয়েছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনা নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড এর প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এই পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তবে এসব প্রযুক্তি এখনো সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। যদিও ট্রাম্প হুঙ্কার দিয়ে যাচ্ছেন, বড় হামলা এখনো শুরুই হয়নি। স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় 9 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালানো সবচেয়ে বড় ঢেউ এখনো আসেনি। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো বলেন, সামনে আরো অনেক হামলা আসছে। ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ আছে। শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। বিশ্লেষকরা মনে করেন, সুবিধাজনক অবস্থানে থাকলেও এটি এমন পর্যায়ে তেহরান নিতে চাইবে না যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকবে না। অর্থাৎ তারা আতঙ্ক ছড়ালো তার মাত্রা সীমার মধ্যে রাখতে চায়। উপসাগরীয় দেশগুলোতে এই হামলা ততটাই হবে যতটা হলে যুক্তরাষ্ট্রের প্রতি আরবদের ক্ষোভ বাড়বে। বিশ্লেষকদের তৃতীয়ত পর্যবেক্ষণ হলো, ইরান গত কয়েক বছরে প্রতিরোধ ক্ষমতা অনেকটা হারিয়েছে বলে বিশ্বব্যাপী ধারণা তৈরি হয়েছে। তবে ইরানি নেতৃত্ব সেই ধারণার অবসান ঘটাতে মরিয়া। এ কারণে শীর্ষ নেতৃত্বে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা প্রতিশোধ অভিযান চালিয়ে যেতে পারার ধারণা তৈরি করতে চায়। তেহরান মনে করছে পাল্টা আঘাত বেশ কয়েকদিন চালিয়ে যেতে সক্ষম হলেও শক্তির ভারসাম্য ফিরে আসবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের উপর বিপুল ব্যয়ের হামলা বেশি দিন অব্যাহত রাখাও সম্ভব হবে না। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1,60,000 ড্রোন মজুদ আছে। মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা 1 মাস প্রতিদিন 2,500 ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। তবে এই কৌশলে ঝুঁকির বড় জায়গা আছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইরান যেভাবে উপসাগরীয় দেশগুলোতে যুদ্ধক্ষেত্রের বিস্তার ঘটিয়েছে তা তেহরানের শাসকগোষ্ঠীর জন্য আরও বিপদ ডেকে আনতে পারে। ইরান চায় তাদের উপর হামলা বিশ্বের জ্বালানি খাতকে অস্থিতিশীল করবে, এর ফল ভোগ করবে গোটা বিশ্ব। এতে সবাই একযোগে যুদ্ধ বন্ধের দাবি তুলে
হরমুজ প্রণালী বন্ধের সতর্কবার্তা দিয়েও এমন উদ্বেগ জোরদার করেছে তেহরান। তবে ইরানের এই কৌশল শেষ পর্যন্ত কাজে দেবে নাকি উপসাগরীয় দেশগুলোকে আরো খেপিয়ে দেবে সেটি একটি বড় প্রশ্ন। এছাড়া একের পর এক বেসামরিক অবস্থানে হামলাও ইরান সম্পর্কে আরব অঞ্চলে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধের সীমানা বিস্তৃত করে ইরান কি যুক্তরাষ্ট্রের হাতকে উল্টো শক্তিশালী করেছে? আরব দেশগুলোকে একযোগে খেপিয়ে দেওয়ার ফলে কি তৈরি হতে যাচ্ছে সেই 1991 সালের মতো আরেকটি উপসাগরীয় যুদ্ধের মতো প্রেক্ষাপট? তখন কুয়েত আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেভাবে ইরাকের যৌথ সামরিক অভিযান শুরু হয়েছিল তেমন কোনো ঘটনাটি দেখা যেতে পারে আবার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় 28 ফেব্রুয়ারি সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মতো 5 দেশে হামলা চালায় ইরান। এরপরে দেশগুলোর পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয় তেহরানকে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আক্রমণের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। অন্যদিকে সৌদি আরব, কাতারও দেয় একই ধরনের বিবৃতি। তবে এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান, বরং আরও জোরদার করা হয়েছে হামলা। আর এর জন্য 2 মার্চ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতিতে পাল্টা হুমকি দেয় উপসাগরীয় 6টি দেশ। বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। এতে আরও কি বিপজ্জনক শক্তির দাবি করে বলা হয়, সার্বভৌম ভূখণ্ড, সাধারণ মানুষ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে দেশের হামলা সম্পূর্ণ অযৌক্তিক। এমন অবস্থায় আক্রান্ত দেশগুলো আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করছে বলেও হুঁশিয়ার করা হয় বিবৃতিতে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে চিরশত্রুতা থাকলেও ইরান কখনো এই ইস্যুটিকে আরব অঞ্চলে উত্তেজনা ছড়াতে ব্যবহার করেনি। তবে এবার সেটি ঘটতে দেখা যাচ্ছে। এটি তেহরানের জন্য শেষ পর্যন্ত বুমেরাং হলেও হতে পারে। ইরানের সঙ্গে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর প্রকাশ্য বলিদান এবং যুদ্ধ সম্পূর্ণ নতুন বিষয়। এসব দেশ বিভিন্ন সময় ইরান ইস্যুতে কূটনৈতিক দ্বিচারিতার আশ্রয় নিলেও সরাসরি শত্রুতা এড়াতে চেষ্টা করেছে। তবে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরানের কৌশলে যদি শেষ পর্যন্ত যুদ্ধের সমাপ্তিও ঘটে, তাহলেও আরব দেশগুলোর সঙ্গে তেহরানের স্বাভাবিক সম্পর্কে ফেরা খুব সহজ হবে না। ডয়েচে ভেলের এক নিবন্ধে বলা হয়, শুরুর দিকে ইরানি পাল্টা হামলা লক্ষ্য বেশ সুনির্দিষ্ট ছিল। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব স্থাপনাকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। তারপরই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদর দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কাতারে আমেরিকান আল উদাইদ বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। হামলা হয় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে। তবে এরপর থেকে লক্ষ্যবস্তু যেন বদলে যেতে থাকে। বিভিন্ন আরব দেশের বিলাসবহুল হোটেল, বন্দর, আবাসিক এলাকা, শিল্পাঞ্চল, বিমানবন্দর ও তেল অবকাঠামোয় আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিশেষজ্ঞ হাসান আল হাসান এসব ঘটনাকে অভাবিত বলে মনে করছেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলার বিষয়টি অনুমিত ছিল না, কিন্তু উপসাগরীয় শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় আঘাত করে ইরান নতুন এক সীমা অতিক্রম করেছে। এমনকি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকটি দেশও ইরানের আক্রমণের শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ কয়েকটি মিত্র আরব দেশ কয়েক সপ্তাহ আগে জানিয়ে দেয় তারা ইরানের বিরুদ্ধে বিমান হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তবে এসব দেশেও এখন আঘাত করছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এতে করে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন কিছু ঘটলে আখেরে লাভবান হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে আছে সৌদি আরব। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি সহ অন্য আরব দেশগুলো এখনই হয়তো বড় ধরনের কোনো পাল্টা সামরিক হামলা চালাতে চাইবে না। তারা এখন যুক্তরাষ্ট্রকে বড় পরিসরে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দিতে পারে। এমনকি সীমিত আকারে ইরানের বিরুদ্ধে হামলাও চালাতে পারে। লন্ডনের কিংস কলেজের সিকিউরিটি স্টাডিজ স্কুলের শিক্ষক আন্দ্রেয়াস ক্রিগো মনে করছেন, উপসাগরীয় দেশগুলোর সেনাবাহিনীর সরাসরি যুদ্ধে নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে দেশগুলো আপাতত আক্রমণাত্মক হামলার চেয়ে আত্মরক্ষামূলক কৌশলের দিকে ঝুঁকতে পারে। যুদ্ধ বিস্তৃত করার বদলে প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে। এরপর বাড়ানো হবে কূটনৈতিক তৎপরতা। এমনকি তারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধের চাপও দিতে পারে। তবে এর সবটাই ভেস্তে যেতে পারে নতুন নতুন নানা সমীকরণে। ইরানকে স্থায়ীভাবে দমনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে স্থল অভিযান শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট 2 মার্চে বক্তব্য দিয়েছেন, তাতে স্পষ্ট তারা কোনো একটা হেস্তনেস্ত করতে মরিয়া। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয় দাবি করে তিনি সামনের স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেন। বলেন, আমেরিকান স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে। আর সেই লক্ষ্য অর্জনে কি কি পদক্ষেপ আসতে পারে তার শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। প্রশ্ন হলো, তাহলে আবার কি ফিরে আসছে 1991 সালের প্রেক্ষাপট? এবারে যুদ্ধের শেষ পরিণতি কি? ইরানের শাসক গোষ্ঠী নিয়ে কৌশল শেষ পর্যন্ত কি সফল হবে, নাকি বুমেরাঙের তীর হয়ে ফিরবে তাদেরই বুকে? এখন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। দর্শক, 2024 জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশে মামলার সম্ভবত রেকর্ড হয়েছে। 1-1.5 বছরে এত মামলা এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা সেটা নিয়ে গবেষণা করার একটা ব্যাপার থাকতেই পারে। সেই মামলার মধ্যে বহু ভুয়া মামলা হয়েছে এবং সেই ভুয়া মামলা যে হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইনমন্ত্রী ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, তিনি স্বীকারই করে গিয়েছেন যে মামলার ব্যবসা হয়েছে। এবং আমরা দেখেছি যে আদালতে যত মামলা হয়েছে সেই মামলার বেশিরভাগ মামলা, অন্তত 60% মামলা ভুয়া মামলা,
90% বাকি যে মামলাগুলো, যেগুলো রিয়েল মামলা, মানে মামলার সাবজেক্টটা রিয়েল, সেই মামলার 90% আসামি হচ্ছে ভুয়া আসামি। আদালতে এই যে মামলাগুলো হয়েছে সেই ব্যাপারে পিবিআইয়ের রিপোর্টে আমরা ইউনূস সরকারের আমলেই সেই তথ্য পেয়েছিলাম। সেই ইতিহাসটা এখনো চলছে। এবারে দেখা গেল যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এই তিন বড় নেতা সহ আওয়ামী লীগের অন্তত 494 জনকে ভুয়া মামলা থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। এবং সেই ভুয়া মামলাটা এমনই যে একটা মামলা 2-3 জায়গায় করা হয়েছে, একই মামলা 2-3টা করা হয়েছে। এভাবে মামলার সংখ্যা সারা দেশে হাজার হাজার হয়ে গেছে। কোন তথ্য উঠে আসলো এবং ঘটনাটা ঘটেছে রাজধানী ঢাকাতেই। চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি তথ্য উঠে আসলো। শেখ হাসিনা সহ 494 জন আসামিকে অব্যাহতি দেওয়া হলো মামলা থেকে এবং মামলা বাতিল হয়ে গেল। ব্যাপারটা কেন ঘটলো? এই মেটিকুলাস ডিজাইনটা প্রফেসর ইউনূসের আমলে যেটা হয়েছিল, সেই ডিজাইনগুলো একের পর এক যদি এখন বেরিয়ে আসে তাহলে কোন অবস্থা হবে, অন্তত মানে গ্রহণযোগ্যতার দিক থেকে প্রফেসর ইউনূসের কার্যক্রম, সেগুলো হয়তো বড় ধরনের প্রশ্ন তৈরি করবে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 24-এর আন্দোলনকে কেন্দ্র করে ভুয়া মামলার কথা। শত শত ভুয়া মামলা হয়েছে এবং প্রায় সব মামলায় ভুয়া আসামির অভাব নেই। হয়তো একটা ঘটনা ঘটেছে, ধরুন যে আবু সাইদ হত্যাকাণ্ডের মামলা হয়েছে, সেই মামলায় সব আসামি যাদের নাম দেওয়া হয়েছে তারা কি সবাই অভিযুক্ত? এরকম সারা বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, প্রায় সমস্ত মামলাতেই শত শত ভুয়া আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আসামির নামের তালিকার সুযোগ নিয়ে পুলিশ যাকে ইচ্ছা তাকে যে মামলায় ইচ্ছা সেই মামলায় ঢুকিয়ে দিয়েছে এবং ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, যেটা একেবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে। এবার যে তথ্যটা উঠে এসেছে, চ্যানেল ওয়ানের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাসিনা, কাদের, কামাল সহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে একেবারে চার্জশিটে। বিডি নিউজ 24 বলছে তাদের শিরোনামে, সেটাও দেখে নিন। সেখানে বলা হচ্ছে একই ঘটনায় 2টি করে হত্যা মামলা, হাসিনা, কাদের সহ 494 জন আসামিকে অব্যাহতি। তার মানে এই ঘটনাগুলো বলে দেয় প্রফেসর ইউনূস সরকারের আমলে মামলাবাজির ক্ষেত্রে কি মেটিকুলাস ডিজাইন হয়েছে এবং এই মামলাবাজির ব্যবসাটা স্বয়ং আইনমন্ত্রীও করেছেন, বিভিন্নভাবে করেছেন। এই অভিযোগগুলো দুদকে যাচ্ছে, সেরকম খবর আমরা এখন গণমাধ্যমে দেখছি। বিডি নিউজ 24 বলছে যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার পর মানে পরবর্তী দিন মানে 2রা মার্চ ঠিক করেছিলেন এবং সেই প্রতিবেদনে প্রতিবেদন জমা দিয়েছে থানা থেকে তদন্তকারী কর্মকর্তা, তিনি এই আসামিদের বিগ ফিশদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন। কারণটা হচ্ছে যে একই মামলা একাধিকবার করা হয়েছে, একাধিকবার করে ভুয়াভাবে এই মামলা নিয়ে বাণিজ্য করা হয়েছে, এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই তথ্যগুলো উঠে এসেছে। কি বলছে? জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানায় 3টি পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 494 জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তারা বলেছেন 3টি হত্যা মামলাতেই তথ্যগত ভুল আছে। নিহত 3 ব্যক্তি হলেন ট্রাক চালক মোহাম্মদ জাহাঙ্গীর, ওয়াসার পানি লাইনের মিস্ত্রি জাকির হোসেন এবং রমজান মিয়া জীবন, যিনি পেশায় জুতা তৈরি কারখানার একজন কর্মী। মামলা তদন্তে উঠে এসেছে 24 জুলাই জাহাঙ্গীর, জাকির ও জীবনের মৃত্যুর পর তাদের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হলেও অন্য 3 ব্যক্তি আরো 3টি মামলা দায়ের করেন। চিন্তা করেছেন, এই মামলা ব্যবসা করার জন্য, পুরোটাই ব্যবসা ফাঁদার জন্য এই কাজটা করেছে। পরিবারের বাইরে ওই 3 ব্যক্তির করা মামলায় দেখানো হয়েছে জাহাঙ্গীর, জাকির ও জীবনের মৃত্যুর স্থান ভাটারা, মামলা হয়েছে ভাটারা থানায়, অথচ পরিবারের করা মামলা ভিন্ন কথা বলছে। পরিবারের যে মামলা করা হয়েছে সেই মামলায় এক তথ্য, আর ওই ভিন্ন 3 ব্যক্তি যে মামলা করেছেন সেই মামলায় মৃত্যুর জায়গা পর্যন্ত আলাদা বলা হয়েছে। কতটা ভুয়া হলে ব্যাপারটা এমনটা হয়? জাকিরের মৃত্যুর পর তার মা রোকেয়া ওরফে মিছিলি বেগম মামলা করেন কদমতলী থানায়। মামলায় বলা হয়েছে 2024 সালের 21 জুলাই শনি রাখড়া থেকে কদমতলী থানার দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ি মোড় শাহী মসজিদের সামনে দিয়ে বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাকির। আর সরকার পতনের দিন 24-এর 5 আগস্টে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় জীবনের মাথায় গুলি লাগে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় 2025 সালের 9 অক্টোবর 3টার দিকে মারা যান। এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন আদালতে অভিযোগ করেন। আদালতে অভিযোগটি পল্টন মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়। 3টি হত্যা মামলায় সর্বশেষ গত 25 জানুয়ারি প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। পরবর্তীতে আদালত সেই দিন বাড়িয়ে দেয়। 2রা মার্চ করা হয় এবং 2রা মার্চ গতকালকে যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে 3টি মামলার ক্ষেত্রে ডবল মামলা করা হয়েছে এবং ভুয়া মামলা করা হয়েছে, তথ্যগত ভুল, মৃত্যুর জায়গা ভিন্ন বলা হয়েছে, কারণ ভিন্ন বলা হয়েছে। এই ব্যাপারগুলো পুলিশ দেখতে পেয়েছে। জাহাঙ্গীর হত্যা মামলায় যেটা বলা হয়েছে 24 জুলাই আন্দোলনের 20 জুলাই ভাটারা থানাধীন কুড়িল জোয়ার সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাদের হামলায় নাকি তিনি মারা গেছেন। এছাড়া এরপরে যেটা বলা
বলা হয়েছে সেটা হচ্ছে জাকির হত্যা মামলা। 2024 সালের 21 জুলাই সন্ধ্যা 6টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় 24 বছর বয়সী জাকির হোসেন গুলিবিদ্ধ হন। সন্ধ্যা 7টার দিকে তাকে সরকারি কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন, অথচ তার বাবা মায়ের করা মামলায় ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি যে রমজান মিয়া জীবন তার মামলায় বলা হয়েছে সরকার পতনের দিন 24 আগস্ট বিকেল 3টার দিকে ভাটারার থানাধীন যমুনা ফিচার পার্কে যমুনা টিভির ফটকের সামনে গুলিবিদ্ধ হন। অর্থাৎ তিনটা মামলায় নতুন যে মামলা করা হয়েছে সেটা ভাটারা থানার আশেপাশে তারা মারা গেছে এই তথ্য দেওয়া হয়েছে, কিন্তু পরিবারের মামলায় বলা হয়েছে ভিন্ন তথ্য। এভাবেই সারা দেশে মামলাবাজির ব্যবসা ফেদে বসেছিল এক শ্রেণীর মামলাবাজরা, যারা নানাভাবে সমন্বয় পরিচয় দিয়ে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে, তৌহিদি জনতা পরিচয় দিয়ে ব্যাপারগুলো করেছিল। এবং এই মামলার ক্ষেত্রে, মামলা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বহু জায়গায় বিএনপির তৃণমূলের অনেকের সংযোগের অভিযোগও বারবার শুনেছি, যে ব্যাপারে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে বিএনপির নেতাকর্মীদের এই ধরনের সংগঠন বিরোধী কাজকর্ম করার জন্য 4,500-এরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছিলেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই মামলা বাণিজ্যের শেষটা কোথায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।